রাজপ্রাসাদে রাজা ও রানী বসে আছেন এবং নিজেদের মধ্যে কথা বলছেন। দেখতে দেখতে সুবর্ণ 20 বছরের হয়ে গেছে, আর যুদ্ধবিদ্যায়ও সে দক্ষ হয়ে উঠেছে। তাই আমি চাই সে এবার বাণিজ্যর কাজে নিযুক্ত হোক, রাজ্যকে আরও সমৃদ্ধ করার জন্য। না মহারাজ, আমার প্রাণের টুকরো সুবর্ণকে আমি কোথাও পাঠাতে চাই না। তুমি মনে হয় 5 বছর আগের সেই দিনগুলোর কথা ভুলে গেছো মহারাজ। 5 বছর আগে 2 দিনের মধ্যে আমি আমার 3টি পুত্রকে হারিয়ে ফেলেছি। তাই আমি আর আমার সুবর্ণকে হারাতে পারবো না। ওর জীবন আমার কাছে অমূল্য। কেন রানী? আমি বুঝতে পারি রানী, তোমার মনের ব্যথা, কিন্তু আমাদের রাজ্যের ভবিষ্যৎও সুবর্ণের উপর নির্ভর করে। সে শক্তিশালী ও দক্ষ শাসক হয়ে উঠুক, এটাই আমার ইচ্ছা। মহারাজ, আমি ওকে চোখের আড়াল করতে পারবো না। ও যেন সবসময় আমার চোখের সামনেই থাকে। ঠিক তখন একটি প্রহরী এসে রাজাকে বলে, মহারাজ, রাজগুরুদেব এসেছেন প্রাসাদে। ওনাকে সযত্নে এখানে নিয়ে এসো। কিছুক্ষণ পর রাজগুরুদেব প্রবেশ করেন। রাজা ও রানী গুরুদেবকে সম্মান জানিয়ে উঠে দাঁড়ায় এবং ওনাকে বসার জন্য আহ্বান করেন। গুরুদেব বসেন এবং রাজা বিক্রম গুরুদেবকে বলেন, গুরুদেব, আপনার আশীর্বাদেই আমাদের রাজ্য সুখে সমৃদ্ধিতে ভরা। না রাজন, এসব ভগবানের আশীর্বাদ এবং তোমার সৎ কার্যের ফল। আচ্ছা, তুমি আমার আশ্রমে কেন গিয়েছিলে রাজন? হ্যাঁ গুরুদেব, আমি আপনার আশ্রমে গিয়েছিলাম, কিন্তু আপনি ধ্যানে আচ্ছন্ন ছিলেন বলে আমি সেখান থেকে ফিরে এসেছি। কেন রাজন, কি বলতে চাও আমাকে? আসলে আমি আমার একমাত্র পুত্র সুবর্ণকে এবার বাণিজ্যর কাজে নিযুক্ত করতে চাই। তে কি তার কোনো বিপদ হতে পারে, এসব জানার জন্য আমি চাই আপনি আমার পুত্র সুবর্ণের ভবিষ্যৎ দেখুন। সে আমাদের একমাত্র আশা। নিশ্চয় রাজন, কোথায় রাজকুমার সুবর্ণ? তারপর রাজা বিক্রম রাজকুমার সুবর্ণকে ডেকে আনতে বলে। কিছুক্ষণের মধ্যেই রাজকুমার সুবর্ণ সেখানে আসেন। রাজকুমার ছিল একটি তরুণ ও সুদর্শন যুবক। রানী চন্দ্রা রাজকুমার সুবর্ণকে বলে, এসো বাছা, গুরুদেবকে প্রণাম করো। রাজকুমার সুবর্ণ মায়ের কথা মতো গুরুদেবের কাছে যায় এবং গুরুদেবের পায়ে হাত দিয়ে প্রণাম করে। গুরুদেব, দয়া করে আমার সুবর্ণর ভবিষ্যৎ বলুন। তারপর গুরুদেব রাজকুমারের দিকে গভীর দৃষ্টিতে তাকান। তিনি মন্ত্র উচ্চারণ করেন, কিন্তু হঠাৎ তিনি মন্ত্র উচ্চারণ থামিয়ে দেয়। তিনি চুপ হয়ে বসে থাকেন। রাজা বিক্রম ব্যাকুল হয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করে, গুরুদেব, আপনি চুপ কেন? কিছু বলুন। রাজন, এ বছরে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। কেমন পরিবর্তন গুরুদেব? সময় এলে সব জানতে পারবে। আমার সুবর্ণর কিছু হবে না তো? মহারানী, ভগবানের উপর ভরসা রাখো। মহাদেব নিশ্চয় তোমাদের জন্য ভালো কিছু লিখে রেখেছে। এই বলে গুরুদেব ধীরে ধীরে সেখান থেকে প্রস্থান করেন। রানী গুরুদেবের কথায় চিন্তিত হয়ে পড়ে। রাজকুমার তার মায়ের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করলেও রানী শুধু নীরবতায় রাজকুমারের দিকে তাকিয়ে থাকে। রাতের অন্ধকারে রাজপ্রাসাদের অন্দরমহল নিস্তব্ধ। রানী চন্দ্রা শয্যায় শুয়ে আছেন, কিন্তু তার চোখে ঘুম নেই। তিনি উঠে বসেন, তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। রানী বারবার গুরুদেবের কথা মনে করে উদ্বিগ্ন হয়ে পড়ছেন। রাজন, এ বছরে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। তিনি গভীর চিন্তায় মগ্ন। আমার সুবর্ণর কিছু হবে না তো? গুরুদেব এর আগেও এমন কিছু বলেছিলেন। তারপরই আমার সুরঞ্জন সুবীর সুধীর হারিয়ে গেল। যদি এবারও না, আমার সুবর্ণকে আমি হারাতে পারবো না। রানী গভীরভাবে চিন্তা করতে করতে কাঁদতে থাকে। এমন সময় রাজা প্রবেশ করেন এবং রানীর দিকে তাকিয়ে থাকে এবং রানীকে বলে, রানী, কেন এত চিন্তা করছো? মহারাজ, আমি ভয় পাচ্ছি। আমার 3টি সন্তানকে হারানোর পর আমি আর কোনো দুঃসংবাদ শুনতে পারবো না। গুরুদেব আবার এমন কিছু বললেন যা আমাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। আমি জানি গুরুদেবের কথার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়েছিল, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে। সাহস হারালে চলবে না। আমাদের সন্তান শক্তিশালী ও বুদ্ধিমান। আমি নিশ্চিত সে ভালো থাকবে। আর গুরুদেবও তো বলেছেন যে আমাদের জন্য ভালো কিছু ও আছে।
দেখবে সব ঠিক থাকবে। হ্যাঁ মহারাজ, আমি আশা করি আমার সুবর্ণ নিরাপদে থাকবে। অন্যদিকে রাজকুমার সুবর্ণ নিজের কক্ষে ঘুমাচ্ছে। ঘরের সব বাতি নিভে আছে। হঠাৎ দরজা খোলার শব্দ হয়। রাজকুমারের ঘুম ভেঙে যায় এবং বলে, কে ওখানে? কিছুক্ষণ কোনো শব্দ আসে না। তারপর ধীরে ধীরে একটি ছায়া রাজকুমারের কক্ষের মধ্যে প্রবেশ করে। রাজকুমার আতঙ্কিত হয়ে উঠে। ধীরে ধীরে সেই ছায়াটি রাজকুমার সুবর্ণর কাছে এসে তাকে জড়িয়ে ধরে। তখন আলোর মধ্যে দেখা যায় সে ছিল রাজকুমার সুবর্ণর ছোটবেলার প্রেমিকা রাজকন্যা উজ্জয়িনী। উজ্জয়িনী, তুমি এখানে এই সময়? হ্যাঁ সুবর্ণ, আমার তোমার কথা খুব মনে পড়ছিল, তাই আমি তোমার সাথে দেখা করতে এসেছি। উজ্জয়িনী, তোমাকে এখানে দেখে আমার খুব ভালো লাগছে। এসো, এখানে বসো। তারপর রাজকন্যা উজ্জয়িনী ও রাজকুমার সুবর্ণ একসাথে বসে তারা দুজনে একসাথে কিছুক্ষণ সময় কাটায়, পুরনো স্মৃতির কথা ভাবে এবং নিজেদের ভালোবাসার কথা ভাগাভাগি করে। সকালের আলো রাজপ্রাসাদকে আলোকিত করে তোলে। রাজা বিক্রম ও রানী চন্দ্রা রাজকন্যা উজ্জয়িনীর পিতা ও মাতা মহারাজ ইন্দ্র এবং মহারানী বেত্রাবতীকে অভ্যর্থনা করছেন। রাজা ইন্দ্র ও রাজা বিক্রম দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। বন্ধু ইন্দ্র, তোমাদের এখানে পেয়ে খুব ভালো লাগছে। আমরাও তোমাদের দেখে আনন্দিত। এতদিন পরে দেখা হলো। রাজকুমার উজ্জ্বল কি বাণিজ্য থেকে ফিরেছে? উজ্জ্বল এখন বাণিজ্য থেকে ফেরেন। আর বলো, রাজকুমার সুবর্ণ কেমন আছে? সে সুস্থ আছে। তারপর রাজা ইন্দ্র রাজা বিক্রমকে জিজ্ঞাসা করে, বন্ধু বিক্রম, কাল রাতে উজ্জয়িনী কি এখানে এসেছে? উজ্জয়িনী? না তো, তুমি এমন প্রশ্ন করছো কেন? উজ্জয়িনীর দাসী বলছিল যে কাল রাতে নাকি উজ্জয়িনী রাজকুমার সুবর্ণের সাথে দেখা করতে এসেছে। তুমি কি কিছু জানো এ ব্যাপারে? না মহারাজ, আমি কিছুই জানি না। ঠিক তখনই রাজা বিক্রমের বড় বোমা শ্রীপরা সেখানে আসে এবং বলে, হ্যাঁ পিতা, আমি দেখেছি উজ্জয়িনী সত্যি এসেছে কাল রাতে। সে ভাই সুবর্ণের সাথে দেখা করতে এসেছে। ওরা এখন কোথায়? তারা বাগানের দিকে গেছে। মনে হচ্ছে এবার সুবর্ণ ও উজ্জয়িনীর বিয়ের দিনটা ঠিক করার সময় এসেছে। হ্যাঁ পিতা, এবার ভাইয়ের বিয়ের দিনটা ঠিক করুন। তারা ছোটবেলা থেকে একে অপরকে পছন্দ করে। তুমি কি মনে করো বন্ধু ইন্দ্র? আমিও তাই মনে করি বন্ধু বিক্রম। অন্যদিকে রাজকুমার সুবর্ণ ও রাজকন্যা উজ্জয়িনী প্রাসাদের বাগানে বসে আছেন। চারপাশে ফুলের গন্ধে ছড়িয়ে আছে। তারা দুজন একে অপরের সাথে হাসাহাসি ও কথা বলছে। উজ্জয়িনী, তোমার এত সাহস! তুমি রাতের বেলা প্রাসাদে ঢুকে আমার সাথে দেখা করতে এলে। তোমার জন্য আমি সব করতে পারি। তুমি জানো উজ্জয়িনী, তোমার সাথে সময় কাটিয়ে আমি কতটা খুশি হই। আমিও সুবর্ণ, তোমার সাথে থাকলে আমার মনে একটি আলাদা শান্তি অনুভব হয়। তারা দুজনেই হাসি মুখে পরস্পরের দিকে তাকায়। ঠিক তখনই এক প্রহরী তাদের দিকে এগিয়ে আসে এবং তাদের বলে, রাজকুমার, মহারাজ আপনাদের ডাকছেন। এখনই? হ্যাঁ, মহারাজ ও মহারানী আপনাদের সাথে কিছু জরুরি কথা বলতে চান। রাজকুমার সুবর্ণ ও রাজকন্যা উজ্জয়িনী একে অপরের দিকে তাকায় এবং মৃদু হাসি দিয়ে উঠে দাঁড়ায়। তারা প্রহরীর সঙ্গে রাজপ্রাসাদের দিকে হাঁটা শুরু করে। রাজা বিক্রম, রানী চন্দ্রা, মহারাজ ইন্দ্র এবং মহারানী বেত্রাবতী সভাকক্ষে বসে আছেন। তারা সবাই গম্ভীরভাবে বসে আছে। রাজকুমার সুবর্ণ ও রাজকন্যা উজ্জয়িনী কক্ষে প্রবেশ করে। উজ্জয়িনী, সুবর্ণ, তোমাদেরকে কিছু বলার আছে। এমন রাতের বেলা একা একা দেখা করা মোটেও উচিত নয়। আমরা খুবই অসন্তুষ্ট তোমাদের এই আচরণে। রাজকুমার সুবর্ণ ও রাজকন্যা উজ্জয়িনী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ রাজা বিক্রমের মুখে হাসি ফুটে ওঠে। আচ্ছা, বেশ হয়েছে। আমরা তো তোমাদের সাথে একটু রঙ্গ করছিলাম। রাজকুমার সুবর্ণ ও রাজকন্যা উজ্জয়িনী অবাক হয়ে মুখ তুলে তাকায়। পিতা, সত্যি? হ্যাঁ সুবর্ণ, আমরা সবাই মিলে তোদের বিয়ের দিন ঠিক করেছি। কবে কবে? সুবর্ণর প্রশ্নের শুনে সবাই মৃদু হাসি দেয়। রানী চন্দ্রা আনন্দময় কণ্ঠে উত্তর দেয়, সামনের সপ্তাহের সোমবার। আর মাত্র 5 দিন পর? ঠিক তখন রাজকন্যা উজ্জয়িনী তার পিতা ইন্দ্রর দিকে তাকিয়ে বলে,
কিন্তু পিতা, দাদা তো এখনো বাণিজ্য থেকে ফিরে আসেনি। তুমি চিন্তা করো না উজ্জয়িনী, তোমার দাদা ও চায় যাতে তোমার বিয়েটা হয়ে যাক। আগের পত্রে সে এরকমই বলেছে। ঠিক আছে পিতা, এবার আপনি যা ভালো বোঝেন তাই করুন। রাজকুমার সুবর্ণ ও রাজকন্যা উজ্জয়িনী আনন্দে একে অপরের দিকে তাকায় এবং চারপাশের সবাই খুশিতে ভরে ওঠে। রাজা ইন্দ্র ও রানী বেত্রাবতী রাজা বিক্রম ও রানী চন্দ্রার কাছ থেকে বিদায় নিচ্ছেন। রাজকন্যা উজ্জয়িনী রাজকুমার সুবর্ণ কাছাকাছি দাঁড়িয়ে আছে। এবার আমার উজ্জয়িনী সত্যি তোমার পরিবারের অংশ হতে যাচ্ছে বন্ধু। আমি খুব খুশি। হ্যাঁ, এতদিনের প্রতীক্ষা অবশেষে শেষ হতে চলেছে। আমার উজ্জয়িনী এবার তোমাদের রাজপরিবারের অংশ হতে চলেছে। রানী চন্দ্রা, তার যত্ন নিও। আমরাও খুব খুশি। তুমি চিন্তা করো না রানী বেত্রাবতী, উজ্জয়িনী আমাদের পরিবারের আদরের মেয়ে হয়ে থাকবে। বন্ধু বিক্রম, আমরা এবার বিদায় নিতে চাই। রাজকুমার সুবর্ণ ও রাজকন্যা উজ্জয়িনী একে অপরের দিকে তাকিয়ে আছে, তাদের চোখে বিষণ্ণতা স্পষ্ট। রাজকুমার সুবর্ণ রাজা ইন্দ্র ও রানী বেত্রাবতীর দিকে তাকিয়ে বলে, আপনারা আমাদের সাথে আরও কিছুক্ষণ থাকলে ভালো হতো। শীঘ্রই আবার দেখা হবে বাবা। রাজকুমার সুবর্ণ ও রাজকন্যা উজ্জয়িনী একে অপরকে বিদায় জানায়। তারপর রাজা ইন্দ্র ও রানী বেত্রাবতী রাজকন্যা উজ্জয়িনীকে নিয়ে প্রাসাদ পরিত্যাগ করেন এবং রাজকুমার সুবর্ণ বিষণ্ণ মুখে তাদের যেতে দেখেন। দেখতে দেখতে বিয়ের দিন এসে গেছে। প্রাসাদে সাজানোর আমেজ চারদিকে সুন্দর করে সাজানো। সন্ধ্যায় রাজকন্যা উজ্জয়িনীকে তার কক্ষে সুন্দরভাবে সাজানো হচ্ছে। উজ্জয়িনী, তোকে আজ সত্যি দেবী মনে হচ্ছে। মা, আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন। অন্যদিকে রাজকুমার সুবর্ণকে তার কক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে। সুবর্ণ, আজ তোকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। রাজকুমার সুবর্ণ লাজুকভাবে হাসেন এবং সবাই তাকে নিয়ে রাজকন্যা উজ্জয়িনীর প্রাসাদে যাত্রা করেন। সেখানে পৌঁছানোর পর রানী বেত্রাবতী সুবর্ণকে বরণ করে নেন। বাবা, তুমি আজ থেকে আমাদের পরিবারেও এক সদস্য। আজ থেকে উজ্জয়িনীর সমস্ত দায়িত্ব তোমার। সুবর্ণ, তোমার সাহস ও বুদ্ধিমত্তা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত মূল্যবান। আমরা তোমাকে সর্বদা আশীর্বাদ করি। আজ আমার রাজ্য সত্যিই ধন্য হলো। সুবর্ণকে নিয়ে সবাই প্রাসাদের ভিতরে প্রবেশ করে। সব নিয়ম সম্পন্ন করার পর রাজকুমার সুবর্ণ ও রাজকন্যা উজ্জয়িনী বিয়ের পিঁড়িতে বসেন। পুরোহিত মন্ত্র উচ্চারণ শুরু করেছেন। রাজকুমার সুবর্ণ ও রাজকন্যা উজ্জয়িনী একে অপরের দিকে তাকিয়ে আছে, তাদের চোখে সুখ ও ভবিষ্যতের স্বপ্ন স্পষ্ট। সুবর্ণ ও উজ্জয়িনী পরস্পরের সাথে মালা বদল করে। সবার মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। তারপর বিয়ের অনুষ্ঠান আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়। সকালবেলা রাজকুমার সুবর্ণ ও রাজকন্যা উজ্জয়িনী একসাথে রাজকুমার সুবর্ণর প্রাসাদের প্রধান দরজার সামনে দাঁড়িয়ে আছে। রানী চন্দ্রা তাদের বরণ করার জন্য প্রস্তুত। রানী চন্দ্রা উজ্জয়িনীকে বরণ করে, উজ্জয়িনী, আজ থেকে এই প্রাসাদই তোমার নতুন ঘর। এখানে তুমি আমাদের মেয়ে হিসেবে থাকবে। আর তারপর তারা প্রাসাদের ভিতরে প্রবেশ করে। হাঁটতে হাঁটতে রাজকুমার সুবর্ণ রাজকন্যা উজ্জয়িনীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, উজ্জয়িনী, আজ থেকে তুমি আমার জীবনের অংশ। এই প্রাসাদে তোমার সাথে সবকিছু ভাগ করে নেব। রাত্রিবেলা রাজকন্যা উজ্জয়িনী রাজকুমার সুবর্ণর কক্ষের বিছানায় বসে আছে। কক্ষটি মৃদু আলো ও সুগন্ধি ফুল দিয়ে সাজানো। কিছুক্ষণ পর রাজকুমার সুবর্ণ কক্ষে প্রবেশ করে এবং রাজকন্যা উজ্জয়িনীর কাছে গিয়ে বসে। তারা একে অপরের হাত ধরে বসে থাকে এবং কথা বলতে থাকে। উজ্জয়িনী, এই রাত আমাদের জন্য বিশেষ। আমি চিরকাল তোমার পাশে থাকব, তোমার সুখ দুঃখে সাথী হয়ে। সুবর্ণ, আমি জানি তুমি সব সময় আমার পাশে থাকবে। আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তাদের হাসি ও কথার মাঝে সময় পার হতে থাকে।
রাজকন্যা উজ্জয়িনী রানী চন্দ্রার কক্ষে প্রবেশ করে। রানী চন্দ্রা উজ্জয়িনীকে বলে, এসো উজ্জয়িনী, তুমি জানো আমাদের রাজপ্রাসাদের মন্দিরে একটি সোনার শিবের মূর্তি আছে। আজ তোমার স্বামীর মঙ্গল কামনায় তোমাকে সেখানে পূজা করতে হবে। নিশ্চয়ই মা, আমি পূজা করতে প্রস্তুত আছি। আমি এখনই মন্দিরে যাচ্ছি। উজ্জয়িনী পূজার জন্য প্রস্তুতি নিতে চলে যায় এবং রানী চন্দ্রা খুশি মনে দাঁড়িয়ে থাকে। রাজা বিক্রম বসে আছেন। এমন সময় একজন ব্যক্তি রাজা বিক্রমের কাছে আসেন। তিনি রাজা বিক্রমের ছোট ভাই আক্রম, যাকে রাজা বিক্রম তার দুরাচরণের জন্য প্রাসাদ থেকে বহিষ্কার করেছিলেন। আক্রম প্রবেশ করতেই রাজার মুখে রাগের ছাপ ফুটে ওঠে। আক্রম, তুই এখানে কেন এসেছিস? আমি তো তোকে প্রাসাদ থেকে বহিষ্কার করেছি। মহারাজ, আমি একজন গ্রামবাসী হিসাবে আপনার নতুন বৌমাকে আশীর্বাদ করতে এসেছি। তাতে কি কোনো ভুল হয়েছে? রাজা বিক্রমের রাগ আরও বাড়ে। তিনি আক্রমকে তাড়িয়ে দিতে উদ্যত হন। ঠিক তখনই রানী চন্দ্রা ও রাজকন্যা উজ্জয়িনী সেখানে প্রবেশ করে। কেমন আছো বোঠান? তোমাকে অনেক দিন পর দেখলাম। রানী চন্দ্রা আক্রমের কথা শুনে হতবাক হয়ে যান। সামলে রাখতে পারোনি, অন্তত এই পুত্রটাকে সামলে রেখো। নানা, আমি ভুল বললাম। তোমার এই পুত্রটার হয়তো কিছু হবে না। রাজা বিক্রম প্রচণ্ড রেগে গিয়ে আক্রমকে প্রাসাদ থেকে বের করে দেন। রানী চন্দ্রা ও উজ্জয়িনী ভয়ে অসহায়ভাবে রাজার দিকে তাকিয়ে থাকে। আক্রমকে প্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়ার পর উজ্জয়িনী সেখান থেকে চলে যায় এবং রাজা বিক্রম ও রানী চন্দ্রা দাঁড়িয়ে থাকে। রানী চন্দ্রার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। রানী চন্দ্রা রাজা বিক্রমকে জিজ্ঞাসা করে, মহারাজ, সুবর্ণ কোথায়? আমি তাকে কিছুক্ষণ ধরে দেখছি না। সে এখন প্রাসাদে নেই রানী। রাজকার্যের জন্য তাকে প্রাসাদের বাইরে পাঠিয়েছি। প্রাসাদের বাইরে? কিন্তু তুমি জানো তার প্রাণের ঝুঁকি রয়েছে। তুমি কেন তাকে বাইরে যেতে অনুমতি দিলে? সুবর্ণই এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। তাকে এখন থেকেই রাজকার্যের দায়িত্ব বুঝতে হবে, তাই আমি তাকে পাঠিয়েছি। মহারাজ, তুমি একজন মায়ের দুশ্চিন্তা কখনো বুঝতে পারবে না। তাই আমি তোমাকে অনুরোধ করছি, যত তাড়াতাড়ি সম্ভব সুবর্ণকে প্রাসাদে ফিরিয়ে আনো। রাজা বিক্রম রানীর কথা শুনে স্থিরভাবে দাঁড়িয়ে থাকেন, কোনো প্রতিক্রিয়া দেখান না। রানীর অনুরোধ তিনি উপেক্ষা করেন। রানী চন্দ্রা রাজার এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তিনি প্রচণ্ড রাগে সেখান থেকে চলে যান।